ইউনূস সাহেবের প্রতি আমি এত এত মন খারাপ করেছি, একটা বিশ্ব নাগরিক, উনি কিভাবে একটা আঞ্চলিক চট্টগ্রামের মধ্যে আটকে থাকেন। সিংহভাগ চট্টগ্রামে ভিসি প্রভিসি উপদেষ্টা যারা দিচ্ছে নানান ফর্মে, তার সহকারী, তার সিংহভাগ হচ্ছে চট্টগ্রাম অঞ্চলে। হোল গাজীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত কোন ধরনের মানুষের রিপ্রেজেন্টেশন এখানে নাই, বরিশাল নাই, খুলনা এখানে নাই, যশোর এখানে নাই। তো এইরকম ওরা মেরেকে করে 1 নম্বর নিতে হবে, যে কারণে গোপালগঞ্জের কথা আমরা বলতাম, সেই একই কি চট্টগ্রাম হচ্ছে? তো প্রফেসর ইউনূসের কাছে তার মেয়েকে কেন নিতে হবে? যুক্তি আমি খুঁজে পাই না। নিশ্চয় 1 নম্বরে তার মেয়ের নাম কেন দিয়েছে? চোখে লাগে তো এগুলা। যে এরশাদ সরকারের 9 বছরে 370 জন মানুষকে হত্যা করা হয়েছিল, আর 69-এর গণ অভ্যুত্থানে 61 জন মানুষ নিহত হয়েছিলেন। আর শেখ হাসিনা সরকার মাত্র 2 মাসে, জুলাই এবং আগস্টে 1000 জন মানুষকে হত্যা করেছে। যুদ্ধ অবস্থা ছাড়া পুরো পৃথিবীতে এটা খুব বিরল যে কোন একটা সিভিল সরকার তার জনগণকে 1000 জন মানুষকে হত্যা করেছে। খুব বেশি নজির আপনি খুঁজে পাবেন না। মিয়ানমারে আছে, পাশে একমাত্র মিয়ানমারে আছে। মিয়ানমারে যুদ্ধ চলছে, আমি বলছি যুদ্ধ অবস্থা ছাড়া মিয়ানমারে কিন্তু যুদ্ধ চলছে এখন, এবং কিন্তু রাখাইন রাজ্যে বলা হচ্ছে স্বাধীন হয়ে যাচ্ছে। যুদ্ধ অবস্থা ছাড়া এরকম নজির খুব বেশি খুঁজে পাওয়া যায় না। যাদের 74 জন হচ্ছে শিশু, 400 জন মানুষ অন্ধ হয়ে যাচ্ছে, 1 চোখ কিংবা 2 চোখ, 20,000 মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে চিরতরে। এই ব্যবস্থা যদি মাথায় না রেখে আমরা কথা বলি, এই যে আওয়ামী লীগের পুনর্বাসন, এটা সহজ ব্যাপার না। এটা মানুষের যে স্মৃতি, এই যে রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসে নতুন অধ্যায় লিখতে হবে যে বাংলাদেশের কোন সরকার প্রধান কোনদিন পালিয়ে যান না। বঙ্গবন্ধু এখানে নিহত হয়েছেন, জিয়াউর রহমান এখানে নিহত হয়েছেন, এরশাদ জেল খেটেছেন, পালিয়ে কোনদিন যায়নি। কারণ অনেক নতুন ফিচার্স কিন্তু এই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত হয়েছে। সেটাকে মাথায় রেখে যদি বলি, আমার যেটা মনে হয় আমাদের যে সংবিধান এবং যে রাজনৈতিক বন্দোবস্ত আমাদের ছিল, এইটার ঝোঁকই হচ্ছে স্বৈরাচারী হওয়া। যে কোনো ক্ষমতার ঝোঁক হচ্ছে স্বৈরাচারী হওয়া। যে কারণে পলিটিক্যাল ফিলসফারদের সারাক্ষণ চিন্তা ছিল যে ক্ষমতাকে কিভাবে আটকে রাখা যায়, এটাকে কিভাবে চোখে চোখে রাখা যায়, এটাকে কিভাবে পাহারা দিয়ে রাখা যায়। না হলে বাসায় যদি আপনি 3টা কাজের মেয়েকে রাখেন, প্রধান কাজের মেয়ে বাকি 2 জনের উপর খবরদারি চলবে। বিশেষ ফুকো যারা বলেছেন একদম মাইক্রো লেভেলে হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক বলা হচ্ছে ইসেনশিয়ালি আর রিলেশনশিপ অফ পাওয়ার, সেখানে ক্ষমতা তৈরি হয়। যে কারণে কি করতে হয়, একটা অ্যাকাউন্টেবিলিটি স্ট্রাকচার তৈরি করতে হয়। এবং 2 রকমের রাষ্ট্রবিজ্ঞানে বলে, একটা হচ্ছে হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটি, আর একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি। মানে সরকারের কাজ ঠিকমতো করছে কিনা এই জন্য পার্লামেন্ট তাকে চোখে চোখে রাখবে, পার্লামেন্ট তাকে তুলোধুলো করবে, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিগুলোর কাছে তাকে জবাবদিহি করতে হবে। আর একটা হচ্ছে জুডিশিয়ারি তাকে দেখবে যে সংবিধান অনুযায়ী সরকার কাজ করছে কি করছে না। কিন্তু আমাদের এখানে হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটি কি হয়েছে, পার্লামেন্ট একটা প্রমোশন হয়েছে আমরা জানি, নির্বাচন হয়নি, পরে তো নিজেরাই নিজেদের সঙ্গে নির্বাচন করলো, কারণ কোনো জবাব দিতে ছিল না, পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিগুলো মিটিং হতো না। আর বাংলাদেশের যে বিচার ব্যবস্থা, আদালত কিছু নেই তার কিছু মনে করবেন না, 2টো প্রধান বিচারপতিকে এখান থেকে কান ধরে বের করে দেওয়া হয়েছে। এই হচ্ছে আদালত, এই হচ্ছে বিচার ব্যবস্থা। বিন্দু মাত্র শ্রদ্ধা আমার নাই এই সংবিধানের প্রতি, বাংলাদেশের বিদ্যমান বিচার ব্যবস্থার প্রতি। কোনো মানুষ এখানে বিচার পায় না, এবং বিচারপতিদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, তারা লিখতে পারে না, আউটসোর্সিং করতে হয়, তার রায় লিখবার জন্য উকিলকে ধরতে হয়। সেই নজির ওই কাজে বিন্দু মতো শ্রদ্ধাবোধ আমার নাই। কাজে স্যার যেটা বলেছেন আমরা সাহস করে বলতে পারছি না, এই যে একটা সংবিধানের মৌলিক কাঠামোগত যদি সংস্কার না করতে পারেন, তাহলে শেখ হাসিনার জায়গায় যাকেই বসেন না কেন সেই রকম স্বৈরাচারী হতে বাধ্য। আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টারি করি, দেয়ালে বড় করে লিখেছে, ছাত্ররা লিখে দিয়েছে যে নেভার এভার এগেইন, যা হয়েছে সেরকম যেন আর না হয়, এইরকম যেন শেখ হাসিনার মতো স্বৈরাচারী তৈরি আর না হয়। যদি না হয় তাহলে আমাদের মৌলিক কাঠামোগত চেঞ্জ করতে হবে। আরেকটা অ্যাকাউন্টেবিলিটি যেটা বললাম যে সেটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি। সেটা কার কাছে করতে হয়, সেটা হচ্ছে সিভিল সোসাইটি হচ্ছে সরকারকে চোখে চোখে রাখবে। কিন্তু আমাদের সিভিল সোসাইটি আমরা কি দেখেছি, সমস্ত শিক্ষক, সাংবাদিক থেকে শুরু করে চিকিৎসক সবাই হচ্ছে হয় আওয়ামী লীগের মধ্যে অথবা বিএনপির মধ্যে। আমাদের আওয়ামী বাঙালি লীগ আমরা দেখেছি, জাতীয়তাবাদী সাপুরের দল আমরা দেখেছি। বিয়ের খবর হচ্ছে পাত্র কি করে, বলছে পাত্র ছাত্রলীগ করে। এই তো হচ্ছে অবস্থা। কাজে ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি আরেকটা বড় জায়গা হচ্ছে মিডিয়া, যেটা আপনি বললেন যে গণমাধ্যম সরকারের কাজগুলোকে চোখে চোখে দেখবে, তার বিচ্যুতিগুলো ধরিয়ে দেখবে। কিন্তু আমরা দেখেছি প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্সে কি ধরনের সাইকোফ্যান্স,
মানে স্থাপকতায় কে কত উপরে উঠতে পারে তার কিন্তু প্রতিযোগিতা আমরা প্রেস কনফারেন্সে দেখছি। পুরো পৃথিবী যখন প্রেস কনফারেন্স হয়, প্রধানমন্ত্রী সরকার প্রধানরা ভয় পান যে সাংবাদিকরা আমাকে কি প্রশ্ন করে। এটার জন্য রিহার্সাল করা আগে থেকে, তাদের ট্রেনিং দিতে হয়। কিন্তু এখানে দেখেছি কিভাবে একটা আগে থেকে আয়োজন করা হয়েছে। কাজে আমাদের যে ভার্টিক্যাল অ্যাকাউন্টেবিলিটি ভেঙে গেছে, আমাদের হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটি কিছু ছিল না, যে কারণে এই ধরনের স্বৈরাচার কাঠামো কিন্তু তৈরি হয়ে গেছে আসলে। এবং আমেরিকান দুজন প্রফেসর বলে লিখেছেন যে ওয়াই নেশনস ফেল, কেন একটা জাতি এবং রাষ্ট্র ফেল করে। 300 পৃষ্ঠার বই, পুরো পৃথিবীর বহু দেশের এক্সাম্পল তারা দিয়েছেন, প্রাচীন থেকে শুরু করে আধুনিক পর্যন্ত, যে রাষ্ট্র হয়েছিল ভেঙে গেছে কেন। এবং লাস্ট চ্যাপ্টারে 3 বার লিখেছে ওই চ্যাপ্টারটার নাম, এবং সেখানে তার অ্যান্সারটা খুঁজে পাওয়া যায়। বলেছে ইনস্টিটিউশনস এন্ড ইনস্টিটিউশনস। যে রাষ্ট্র তার প্রতিষ্ঠান নির্মাণ করতে পারে না, সেই রাষ্ট্র এবং জাতির ধ্বংস অনিবার্য। আমাদেরকে পুরো প্রতিষ্ঠান দাঁড়িয়েছে, তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, নির্বাচন কমিশন, পার্লামেন্ট একটি প্রতিষ্ঠান, বিচার বিভাগ, পুলিশ, কোন প্রতিষ্ঠানই বাংলাদেশে কিন্তু দাঁড়ায়নি। কাজে এইখানে তো আমাদের ফেল এবং ধ্বংসের দ্বার প্রান্ত তো আমরা চলেই এসেছি। কাজে যদি করতে হয় এমন সংবিধান আমাদেরকে নির্মাণ করতে হবে, এবং এই সংবিধান কিন্তু শুরুতেই সামন্তবাদী সংবিধান। প্রথম লাইন হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এর মধ্যে একটা ফিউডালিজম। আমরা হচ্ছি প্রজা, আর যিনি আমাদেরকে শাসন করবেন তিনি হচ্ছেন রাজা। রাজা মরে গেলে কি হয়? রাজার ছেলে ক্ষমতায় নেয়, রাজার ছেলেরা কিন্তু তৈরি হয়ে আছে, এবং তার ছেলে দিয়েও কেন নাতি পর্যন্ত নাকি তৈরি আছে। রাজতন্ত্রে কিন্তু এই ফর্মুলা থাকে। কারণ এই নামটাও কিন্তু চেঞ্জ করতে হবে। কেন? এটা পিপলস রিপাবলিক, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, এরকম আমরা নাম দিতে পারলাম না, সেই আলোচনা আমাদের করতে হবে। আমাদের সংবিধান খুবই পুরুষতান্ত্রিক। এই রাষ্ট্রপতি, পতি মানে হচ্ছে স্বামী। কোন নারী যে কোনোদিন রাষ্ট্রপ্রধান হতে পারে আমরা সংবিধানে কোনোদিন ভাবতেই পারি না। খুবই পেট্রিয়ার্কিক্যাল একটা ব্যাপারের মধ্যে আছে, এবং আমাদের সংবিধান খুবই এথনোসেন্ট্রিক। এখানে কেবল বাঙালির কথা আছে। এই রাষ্ট্রের জনগণ বাঙালি বলি, এর চাইতে বড় নৃবিজ্ঞানিক অসত্য শব্দ এখানে নাই, এবং খুবই জাত্যাভিমান, কেবল বাঙালি, এবং মনে হবে কেবল মুসলমানের রাষ্ট্র। কাজে বাকি ধর্মের কিংবা বাকি জাতির এবং ভাষার ব্যাপারেও বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা বলে ফুল স্টপ। অন্য যে আরো 35টি ভাষা আছে আমাদের সংবিধানে তার স্বীকৃতি নাই। কাজে এটা মৌলিক কাঠামোগত সংস্কার না করলে এই সংবিধান নিয়ে খুব বেশি দূর আমাদের পক্ষে এগুলো সম্ভব নয় বলে আমার মনে হয় আসলে। এবং যে কারণে স্যার একটু প্রথমে আলোচনা শুরুতে বলেছিলেন, আমি তো মনে করি বাংলাদেশ, সাকিব ভাই আছেন, যে পৃথিবীর অন্যতম বড় দেশ, এটা আমাদের মনে রাখতে হবে। পৃথিবীতে 210টা দেশ, বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 8ম বৃহত্তম দেশ। আমরা ভুলে যাই, আমরা শুধু আমাদের ল্যান্ড হিসাব করি এবং এটা ছোট বানাই। ইন টার্মস অফ পপুলেশন বাংলাদেশ পৃথিবীর 8ম বৃহত্তম দেশ, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের নিচে আরো 200টা দেশ জনসংখ্যার দিক থেকে, আর শাসন তো করতে হয় মানুষেরই। সাইবেরিয়াতে যান, মাইলের পর মাইল, কোনো মানুষ নাই, শাসনও নাই। সাহারা মরুভূমিতে যান, মানুষ নাই, শাসনও নাই। যেহেতু মানুষেরই গভর্নেন্স, মানুষেরই ম্যানেজমেন্ট, তাহলে এটাকে কেন 5টা কিংবা 7টা প্রদেশে ভাগ করা হবে না? এই সাহস আমাদের দেখাতে হবে, এই সুযোগগুলো আসছে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, এইটা আমি চাই। আর পৃথিবীর 87টা দেশে আনুপাতিক হার নির্বাচন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, 87 কান্ট্রি পুরো পৃথিবীতে। তা আমরা সেখানে আনুপাতিক হার নির্বাচনে কেন যাবো না? সাকিব ভাইয়ের মতো যারা দল, যারা ন্যায্যতার কথা বলে, ইনসাফের কথা বলে, যেহেতু তাদের কনস্টিটিউয়েন্সিতে ফাইট করা দুষ্ট লোকের সঙ্গে খুব কঠিন, তারা যদি টোটাল ভোট হয় বাংলাদেশে, তারা হয়তো এখানে 10টা আসন পেয়ে যেতে পারে, কেউ তখন খালি হাতে ফিরবে না। কাজে অবশ্যই আনুপাতিক নির্বাচন থাকতে হবে, এবং নেপাল একটা বড় এক্সাম্পল আমাদের দেশে এবং আমাদের পাশেই, এবং সেখানে কিন্তু প্রফেশনাল জায়গা আছে, এখানে জাতিগত রিপ্রেজেন্টেশন আছে, এখানে যে বিভিন্ন জাতির এখানে ভোটাধিকার এখানে থাকবে, এখানে হচ্ছে বিভিন্ন পেশাগত মানুষের রিপ্রেজেন্টেশন থাকবে। সেইভাবে আমাদের এই বন্দোবস্তগুলো কিন্তু এখানে আসলে করা সম্ভব। এবং অবশ্যই বাইক্যামেরা পার্লামেন্ট আমরা চাই, এবং এটাকে স্ট্যাগার্ড ইলেকশন বলে, যে প্রথম 4 বছর হয়ে গেল পার্লামেন্ট ইলেকশন, 2 বছর পরে আবার উচ্চ সভা, পরের 2 বছর পর আবার নিম্ন সভা। ফলে কি একটা চেক এন্ড ব্যালেন্স কিন্তু সারাক্ষণ থাকতে হবে। এবং সংসদের মেয়াদ 4 বছর, আমরা অনেক আগে থেকে বলছি, সেটাকে কিভাবে নামিয়ে আনা যায় সেটা আমাদের ভাবা দরকার। এবং বাংলাদেশের মানুষের মধ্যে দেখবেন যে কোন সরকারকেই তারা টোটাল যে পপুলার ভোটে কোন সরকারই এ পর্যন্ত 71 সালের পর থেকে 2/3 মেজরিটি কেউ পায় নাই। মানে আমাদের জনমানুষের মধ্যে আছে আমরা অ্যাবসলিউট মেজরিটি পছন্দ করি না, কারণ এটা মানুষকে সুবিধা বানিয়ে দেয়, এরকম হাসিনা তৈরি করে, এই জিনিস আমরা কিন্তু চাই না। কাজে যদি প্রপোর্শনাল হয় এবং হচ্ছে পেশাগত প্রতিনিধিত্ব এখানে থাকে, এবং হচ্ছে মানুষের মধ্যে সেই জায়গাটা তৈরি করা যায়, এবং আসন সংখ্যার ক্ষেত্রে বলেন যুক্তরাজ্যের মানুষ হচ্ছে 7 কোটি,
হাউস অফ কমন্সে 650টি আসন, আমাদের মানুষ হচ্ছে 18 কোটি, কিভাবে 300 আসন হতে পারবেন? এখানে ইজিলি 900 আসন হতে পারে, 1100 আসন হতে পারে জনসংখ্যার অনুপাতে। আর হাউস অফ লর্ডসে কিন্তু ফিক্স থাকে না, তারপরে সেখানে 806টা আসন, এটা চেঞ্জ হয় সারাক্ষণ, ডিনামিক নাম্বারটা। সো আমরা এখানে হাউস অফ লর্ডসের কথা ভাবতে পারি। তারপর মনে হয় আরো অনেকে অনেক প্রস্তাব দিবেন, কিন্তু আমার মনে হয় এটা নতুন, তাহলে এগুলা করবে কি? এই যে কনস্টিটিউশন অ্যাসেম্বলি, এটা 5 বছর লাগবে, এটা দীর্ঘমেয়াদী, এত ধৈর্য মানুষের নাই। আমার যেটা মনে হয় যে এই সংস্কারগুলো আমরা নানান জায়গা থেকে বলছি, এবং পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আমাদের ডায়ালগ করা দরকার। যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারা পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে ডায়ালগ করে তারা একটা সোশ্যাল কন্ট্রাক্ট, তারা একটা সমঝোতা চুক্তিতে আসবে যে সামনের যে নির্বাচন হবে, যারা পার্লামেন্ট তৈরি করবেন তারা এই সমঝোতা প্রস্তাবগুলো যেন সেই পার্লামেন্টের মধ্য দিয়ে পাস করিয়ে নেন। যেহেতু মৌলিক কাঠামোর চেঞ্জ, তাদেরকে পার্লামেন্টের 300 জন এমপি পাস করলেও কিন্তু হবে না, তাদেরকে এটা আবার একটা রেফারেন্ডাম কিংবা গণভোটের সঙ্গে যেতে হবে। আমরা কিন্তু 90-এ প্রতারিত হয়েছি, 71-এ ব্যাহত হয়ে গেছে। আর এইখানে আমার মনে হচ্ছে ব্যাহত হলো বলে ইন্টারিম গভর্নমেন্ট আমার আপত্তি আছে, এটা কিন্তু জাতীয় চরিত্র পাইনি। এটা দেখবেন প্রধানত এনজিও, প্রধানত গ্রামীণ ব্যাংক, এবং প্রধান ইউনুস সাহেবের প্রতি আমি এত মন খারাপ করেছি। একটা বিশ্ব নাগরিক, উনি কিভাবে একটা আঞ্চলিক চট্টগ্রামের মধ্যে আটকে থাকেন? সিংহভাগ চট্টগ্রামে ভিসি, প্রভিসি, উপদেষ্টা যারা দিচ্ছে নানান ফর্মে, তার সহকারী, তার সিংহভাগ হচ্ছে চট্টগ্রাম অঞ্চলে। হোল গাজীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত কোন ধরনের মানুষের রিপ্রেজেন্টেশন এখানে নাই, বরিশাল নাই, খুলনা এখানে নাই, যশোর এখানে নাই। তো এইরকম ওরা মেরেকে করে 1 নম্বর নিতে হবে। যে কারণে গোপালগঞ্জের কথা আমরা বলতাম, সেই একই কি চট্টগ্রাম হচ্ছে? তো প্রফেসর ইউনুসের কাছে তার মেয়েকে কেন নিতে হবে? যুক্তি আমি বুঝে পাই না। বিশ্বের 1 নম্বরে তার মেয়ের নাম কেন দিয়েছে? চোখে লাগে তো এগুলা।